তো আমরা আগের দিন ক্রিস্টাল সিস্টেমগুলো দেখেছি, আর ক্রিস্টাল সিস্টেম আর ইউনিট সেলের উপরে যে কোশ্চেনগুলো আমাদের নিউমেরিক্যাল প্রবলেম সেটা হেডিং ছিল। আমরা নিউমেরিক্যাল প্রবলেম থেকে শুরু করছি আজকে। তো যতটুকু ইউনিট সেল থেকে পড়েছি আমরা তার রিলেটেড নিউমেরিক্যাল প্রবলেমগুলো টাইপসগুলো দিচ্ছি, আবার একটা একটা করে ধরে ধরে করা যাবে। ক্লাসে গঠন সংকেত বা ফর্মুলা, 2 নম্বর একক কোষের প্রকৃতি, এটা খেয়াল করে নাও। দেখো, যদি একটা একক কোষে কর্নারে কণা থাকে, তো কন্ট্রিবিউশন কত বলেছিলাম কর্নারের জন্য? 1/8 কত অংশ? 1/8। যদি বডির সেন্টারে কণা থাকে তো কন্ট্রিবিউশন কত বলেছিলাম? বডির সেন্টারে যদি কণা থাকে কন্ট্রিবিউশন 1 বলেছিলাম, কারণ গোটা বলটাই ওর মধ্যে আছে। স্যার যদি ফেসের সেন্টারে কণা থাকে তো কন্ট্রিবিউশন কত বলেছিলাম? 1/2। স্যার এখন যদি বাহু সেন্টারে কণা থাকে তাহলে কটা বাহু একসঙ্গে মিট করে? দুটো না চারটে? তুমি যদি কিউব মেশাও এখানে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, ওদিকে একটা, তাহলে একসঙ্গে কটা বাহু মিট করবে? তাহলে আমি যদি একটা তরমুজকে রাখি এখানে, তাহলে 4টা করে শেয়ার হবে। তাহলে বাহু সেন্টারে যদি কণা থাকে তাহলে কন্ট্রিবিউশন হচ্ছে 1/4 অংশ। এইভাবে একটা ক্লাসের মধ্যে উপাদানগুলো বলে দেবে যে এ আছে দেহকেন্দ্রে, বি আছে কৌণিক বিন্দুতে, তাহলে বি কৌণিক বিন্দু থাকলে বি এর সংখ্যা বের করে নেব, আর এ কোনো জায়গায় উল্লেখ করে দিলে তার সংখ্যা বের করে নেব। এবার দুটো মৌল দ্বারা গঠিত ক্লাসে দুটো মৌলের সংখ্যা বের করে নিলাম, এবার অনুপাত নেব, অনুপাত দিয়ে যেটা সর্বনিম্ন অনুপাত আসবে সেটা দিয়ে আমরা ফর্মুলা বানাবো। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এখানে কন্ট্রিবিউশন যেটা শিখিয়েছিলাম সেখান থেকে গোটা ক্লাসের সংখ্যা নির্ণয় শিখি গেল প্রথমটা। 2 নম্বর কি আছে? একক কোষের প্রকৃতি। তুমি যদি এর ভেতরে কণার সংখ্যা পেয়ে যাও, তো কণার সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, যদি একটা পেয়ে যাও প্রকৃতি কি হবে? মৌলিক বা আদি। যদি কণার সংখ্যা তুমি 2 পেয়ে যাও তাহলে কি হয়ে যাবে? বিসিসি, বডি সেন্টার টিউব। আর কণার সংখ্যা যদি তুমি 4 পেয়ে যাও তাহলে এফসিসি। তাহলে এটা কি দাঁড়ালো? প্রকৃতিটা, তাহলে এটা হলো প্রকৃতি এফসিসি, এটা প্রকৃতি কি? বিসিসি, এটা প্রকৃতি কি? সিম্পল কিউব। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমাদের কণার সংখ্যা যদি বের করতে পারি তাহলে কোষটা কি প্রকৃতির তার প্রকৃতি নিয়ে আমরা কমেন্ট করতে পারবো। তাহলে আমাদের কণার সংখ্যা হলো টার্গেট যদি একক কোষের প্রকৃতি বলে। আচ্ছা স্যার 3 নম্বর কি? মোট কণার সংখ্যা। একটা ঘরে কটা কণা থাকে তাকে আমরা কি দিয়ে ডিনোট করি? একটা ঘরে মোট কটা কণা থাকে তাকে কি দিয়ে ডিনোট করা হয়? জেড দিয়ে। তাই এখন তোমার একটা ভর বলে দেবে, সেই ভরের মধ্যে কটা কণা আছে সেটা গুনতে হবে। ফর্মুলা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা ইনটু যে ভরটা দেওয়া থাকবে ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট। অ্যাভোগাড্রোর সংখ্যা ইনটু যে ভর দেওয়া থাকবে বাই মলিকুলার ওয়েট। কেমন? ধরো তোমার দেওয়া আছে যে CO2
তো কপারের 63.5 কত? তো কজন কপার আছে এখানে? তাহলে কপারের ভর হয়ে গেল আর অক্সিজেনের ভর কত? 16। তাহলে যোগ করলে আমরা কি পেলাম বলো? m আণবিক ভর। তাহলে বলো তো এত গ্রামের মধ্যে কটা কপার অক্সাইড আছে? ভেরি গুড, অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে কারোর আণবিক ভর যেটা হয় তার মধ্যে কতগুলো ওই উপাদানটা আছে? অ্যাভোগাড্রোর সংখ্যা। যেমন কার্বনের ভর কত? 12। তাহলে আমরা যদি 12 mও করি অ্যাটমিক মাস নিয়ে, তাহলে তুমি বলতে পারো একটা কার্বনের ভর। কিন্তু এখানে এমইউ না লিখে যদি গ্রাম লেখা হয় তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা কার্বনের ভর বলবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমরা কারোর পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে তার মধ্যে ওই উপাদানটা কটা আছে? অ্যাভোগাড্রোর সংখ্যা। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে বলো তো এম এর মধ্যে কণা কটা? অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে এবার যদি একটা ডব্লিউ গ্রাম দেয় তাহলে এম গ্রামের মধ্যে কণা এতটা, তাহলে ডব্লিউ গ্রামের মধ্যে কণা কত হবে? n ইনটু w বাই m, ওইটাই লাগিয়েছি এখানে। তাহলে মোট কণার সংখ্যা কি দাঁড়ালো? অ্যাভোগাড্রোর সংখ্যা ইনটু মোট কণার সংখ্যা কত দাঁড়ালো বলো? ইনটু ভর। এই ভরটা কিসে দেওয়া থাকবে? গ্রামে। এই ভরটা কিসে দেওয়া থাকবে বলো? আর এটা কি? মৌল হলে পারমাণবিক ভর, আর যদি অণু হয় তো আণবিক ভর। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে। ঠিক আছে, মোট একক কোষের সংখ্যা। তোমার হাতে যদি কোষটা এফসিসি হয় কি, তাহলে তুমি একটা ঘরে কয়জনকে রাখতে পারো? তোমার ধরো 20 জন মেহমান এসে, তো কটা ঘরে রাখতে হবে? কটা ঘর লাগবে? একটা ঘরে 4 জন করে মেহমান হয়। তাহলে তোমার যদি 500 মেহমান আসে তো কটা ঘর লাগবে? 500 বাই 4। তাহলে দেখো তুমি মোট কণা যখন পেয়ে গেলে এদেরকে এবার ঘরে ঢোকালে মোট একক কোষ লাগবে। মোট কণা পেয়ে গেলে এবার এটাকে ঘরে ভরাবো। তো একটা ঘরে 4 জন ঘরে বলে দিলাম আমি যেটা এফসিসি আছে। যদি আমি বিসিসি বলতাম তাহলে একটা ঘরে কজনকে দিতে? তো ধরো বলেই দিয়েছি আমি এফসিসি, তাহলে তোমার এতগুলো কণা বেরিয়েছে, এই কণাগুলোকে ভরার জন্য ঘর লাগবে না লাগবে? একটা ঘর লাগবে। সে ঘরটা বের করবো। একটা ঘরে কয়জন থাকে? তাহলে এতগুলো লোককে রাখার জন্য কটা ঘর লাগবে? তাহলে এই ক দিয়ে ভাগ করবো না গুণ করবো? গুণ করবে। এতটা লোক আর একটা ঘরে 4 জন করে লোক থাকে, ভাগ করবো। তাহলে কণার সংখ্যাকে আমি যদি জেড দিয়ে ভাগ করে দিই তাহলে আমার মোট একক কোষের সংখ্যা পাওয়া যায়। তাহলে এখানে জেড হচ্ছে একটি একক কোষের কণার সংখ্যা, আর এখানে যে ফর্মুলাটা আমরা লিখছি এটা হচ্ছে মোট একক কোষের সংখ্যা। ক্লিয়ার না? ক্লিয়ার না? আর জেড মানে কি? একটি একক কোষের কণার সংখ্যা, একটা ঘরে কণা, আর এটা হচ্ছে মোট ঘরের সংখ্যা। ক্লিয়ার না? ক্লিয়ার না? আর এটা কি? মোট কণা, আর একটা ঘরে কণা হচ্ছে এটা। ক্লিয়ার না? ক্লিয়ার না? স্যার তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো বলো? এই মোট কণা বাই জেড, মোট কণার সংখ্যা বাই জেড লিখে ফেলো। মোট কণার সংখ্যা বাই জেড। লেখা হয়ে গেছে স্যার উপরের ফর্মুলাগুলো সব। একটা আমি করে দেবো, আমার কোশ্চেনটা লিখে নাও, তা বাকিগুলো করতে হবে। x ও y দ্বারা গঠিত ক্লাসে
এক্স মৌলের পরমাণুগুলি কৌণিক বিন্দুতে এবং ওয়াই মৌলের পরমাণুগুলি পৃষ্ঠতলে অবস্থান করে। পৃষ্ঠতলে অবস্থান করে। ক্লাসের সংকেত নির্ণয় করো। উপরের গুলো লেখা হয়েছে না সবাই? স্যার এটা দেখে নাও, ক্লাসটা কি কি দিয়ে তৈরি? তাহলে এক্স মৌলের সংখ্যা, এক্স মৌলের সংখ্যা, এক্স কোন জায়গায় আছে বলতো? এটা দেখে নাও ভালো। এক্স কোন জায়গায় আছে এই ক্লাসে? কৌণিক বিন্দুর সংখ্যা কত? 1/8 তো কন্ট্রিবিউশন, সংখ্যা কত কৌণিক বিন্দু? তো 8টা কৌণিক বিন্দু আছে টোটাল, আর কন্ট্রিবিউশন কত? 1/8। তাহলে x মূল্য কটা পাওয়া গেল? এবার দেখে নাও y কটা আছে। আরো অন্যান্য মূল্য বলতে পারতো, ধরো x y আর z বলতে পারতো। কে কোন জায়গায় আছে সেই অনুযায়ী সংখ্যা নিয়ে নেবো। তাহলে y মূলের সংখ্যা কোন জায়গায় আছে? y পৃষ্ঠতলের সংখ্যা কত? আর কন্ট্রিবিউশন কত? কত হলো? তো x আর y বা অর্থাৎ যে মৌল দিয়ে তৈরি হবে যৌগটা, সেখানে ওদের সংখ্যাটা সর্বনিম্ন অনুপাত দিয়ে আমরা ক্লাসের সংকেত বানাই। তো এখানে তো অনুপাত সর্বনিম্ন হয়ে আছে, যদি কখনো ভাগ করে ছোট করা যায় তো করে নিতে হবে। তাহলে এবার আমরা কি লিখবো? x is to y 1 is to, আর ছোট করা যাবে না, সবসময় মনে রাখবে সর্বনিম্ন রেশিও দিয়ে করা হয়। তাহলে অতএব ক্লাসের সংকেত কি দাঁড়ালো? ক্লাসের সংকেত অক্ষরগুলো বোঝা যাচ্ছে কিনা দেখো তো। ক্লাসের সংকেত এসো বলো কি হলো তাহলে? বলো x এর সংখ্যা কত বেরিয়েছে? 1, আর y এর সংখ্যা কত বেরিয়েছে? 3। তাহলে কি দাঁড়ালো? x y 3। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে কত দিয়ে এবার চলো টোকেন আরটা নিচের কোশ্চেনটা লেখা ঠিক আছে? আচ্ছা
সংকেত নির্ণয় করো। দেখো কে পারে, একটু কোঅপারেট করো। বলো এ এর সংখ্যা বলো, এ এর সংখ্যা কিভাবে ক্যালকুলেট করতে বলেছিলাম সেভাবে করতে হবে। 8 into 1/8 equal to 1। স্যার বি এর সংখ্যা কত? ভেরি গুড, 6 into 1/2। সবকটা তল নিয়েছো না অর্ধেক নিয়েছো? তাহলে এইটা অর্ধেক সংখ্যাকে আছে, কারণ সবকটা তলে নেই, অর্ধেক সংখ্যা আছে। তো হয়তো এখানে 3 দিয়ে করতে, ওটা আমরা রিস্ক নেব না, আমরা আগে টোটাল গণনা করে নেব। এবার যত অংশ বলবে সেটা করে দেবো বলুন, ঠিক আছে? তো স্যার কত হলো তাহলে? 3 এ 2। যদি বলতো সমগ্রতলে 3 এর 4 অংশ থাকে, তাহলে 3 into 3 এর 4 করতাম। ক্লিয়ার না? ক্লিয়ার না? চলো আগে বাড়ি। এবার কি করতে বলেছিলেন স্যার? অনুপাত, অতএব a/b। তাহলে বোঝা যাচ্ছে ভেরিয়েবল বললো 1:2, কত বললে? 2:3, 2:3। তাহলে স্যার সংকেত কি দেওয়া আছে? a2 x y y a2 b3। টুকে নাও। ক্লাসের সংকেত a2 b3। দেখে এটা করতে দিই। x ও y দ্বারা গঠিত ক্লাসে x পরমাণুগুলি কৌণিক বিন্দুতে এবং y পরমাণুগুলি দেহ কেন্দ্রে অবস্থান করে, দেহ কেন্দ্রে অবস্থান করে। ক্লাসের সংকেত গ্রহণ করো। ক্লাসের সংকেত নির্ণয় করো। করেছো? কি হয়েছে সংকেত? বাহ, ভেরি গুড। x y, সুন্দর। তাহলে এটা হয়েছে। তোমরা এটা যারা হয়নি এখনো তারা করে নেবে। সংকেতটা কি দাঁড়াবে? x হয়। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। দেখে আরেকটা দিই। বিমৌলের অক্সাইড ক্লাসে এই মৌলগুলি কৌণিক বিন্দুতে বি মৌলগুলি বাহুর মধ্যবিন্দুতে
এবং ও পরমাণুগুলি দেহতলের 3/4 অংশে অবস্থান করে। 3/4 অংশে অবস্থান করে। ক্লাসের সংকেত নির্ণয় করো। ক্লাসের সংকেত নির্ণয় করো। এটা আমরা দিলাম, হ্যাঁ, এটা নির্ণয় করে আসবে। এবার কয়জন আছে বলো তো এখানে? 3 জন। কে কে? এ, বি আর ও। এবার ক্লাসের সংকেত দিক থেকে যাওয়ার সময় আমরা আগে কাকে লিখবো, তারপরে অনেক সময় ও এর সংখ্যাটা সবার আগে বলে দেবে, তারপরে বি এর সংখ্যা বা এ এর সংখ্যা বলে দিল। তো সংখ্যা যেভাবে বলে দিক না কেন, প্রথমে যার দ্বারা ক্লাস তৈরি হয়েছে, প্রথমে স্টার্টিং এ যে যে মৌল উল্লেখ করা থাকবে আমরা সংকেতে তাকে সেরকম আগে করে লিখবো। ক্লিয়ার না? ওকে, তোকে নিয়ে আসবো আমাকে মিটিয়ে দিলাম। তাহলে সংকেত নির্ণয়ের পরে আমাদের 2 নম্বর অঙ্ক ছিল একক কোষের প্রকৃতি নির্ণয়, নাকি? একক কোষের তো প্রকৃতি নির্ণয়ের জন্য আমাদের কি বের করতে হবে বলেছিলাম? কণার, বলে একক কোষে কণার সংখ্যা বের করতে হবে। কি বের করতে হবে? একক কোষে কণার সংখ্যা যদি 1 বের হয়, 2 বের হয়, আচ্ছা 4 বের হয়, ভেরি গুড। তো চলো করা যাক। কপারের 6.35 গ্রাম পরিমাণে মোট একক কোষের সংখ্যা 1.506 into 10⁻22 টি হলে ক্লাসের প্রকৃতি উল্লেখ করো। ক্লাসের প্রকৃতি উল্লেখ করো। একটা আমি করে দিই, তারপর তোমরা আবার করে নিও। খেয়াল করো, যে যে ডেটাগুলো দেওয়া আছে সেটা আমরা লিখে নেব। কপারের কত গ্রাম পরিমাণ, তো ওটা কি? ওটা 6.35 টা কি? ওটা কি টার্ম দিয়ে লিখতে বলেছিলাম? গুড। তাহলে ডাব্লিউ দেওয়া আছে 6.35 গ্রাম। মোট একক কোষের সংখ্যা এত। তাহলে মোট একক কোষ দেওয়া আছে, মোট একক কোষ 1.05 1.506 into 10⁻22 স্যার। আর এটা কি দেওয়া আছে? ওই কি দেওয়া আছে? এটা বড় হাতের এম 63.5। স্যার এবার বলো তো, আমাদের বের করতে বলেছে কি? প্রকৃতি মানে কি বের করতে হবে? টার্মে বলো, একক কোষে কণার সংখ্যা কি? টার্মে বলো, জেড। ভেরি গুড। তো জেড এর মান বের করতে হবে স্যার। মোট একক কোষের ফর্মুলা বলো। এর উত্তর শুরু হচ্ছে, হ্যাঁ, মানে এখান থেকে শুরু হলো শর্তানুসারে। স্যার একক কোষের ফর্মুলা বলো। মোট একক কোষের ফর্মুলা
মোট পরমাণু সংখ্যা বাই মোট পরমাণু সংখ্যা বাই খাওয়া দেখে দেখে বলো না হয় মোট একক কোষের সংখ্যা মোট কণার সংখ্যা বাই চলো মোট কণার সংখ্যা তোমরা বলো অ্যাভোগাড্রোর সংখ্যা ইনটু W বাই M বাই Z বাই Z। তাহলে এটা মোট কণার সংখ্যা হলো, আর এটা তো উল্লেখ করে দিয়েছে, এটা এই শর্ত অনুসারে করে দিলাম 1.506 ইনটু 10 টু দি পাওয়ার 22। তাই এই জানা অবস্থা সবাই, W জানা, M জানা, কোনটা জানা? যেটা বের করে আমাকে দেখাও তো, যেটা কটার মধ্যে মান বেরোবে? ভুল না করলে হয় 1 বেরোবে, নতুবা 2 বেরোবে, নতুবা 4 বেরোবে। টুকে নাও, এই টুকে নাও বলছি, করে দেখাও। তাহলে Z সমান দেখো মানটা বের করতে পারবে, সিস্টেমে থাকতে হবে, বুঝতে পারছো? সিস্টেমে থাকতে হবে, এগুলো করলে হবে না। 10 টু দি পাওয়ার গুলো ক্যালকুলেটর নিয়ে আসেনি কেউ, তাই তো? তাহলে মুখোমুখি বলো আজকে 10 টু দি পাওয়ার গুলো পরে হটিয়ে দেবে, পরে লিখবে। এই দশমিক তুলে দিলাম, নিচে 100 করে দিলাম, 10 করে দাও, তাই এটা কেটে গেল, তার নিচে শুধু একটা 10 বাড়ালাম। না স্যার তাহলে এখানে কত দেয়? 22 রেখে 23 কেটে গেল, তাহলে উপরে স্যার কত? 6 আর নিচে কত? 1.5। 1.5 মানে 3 এর 2 কত হয়? 1.5। 1.5 মানে কত? 3 এর 2, 3 এর 2 উল্টে গেলে 2 এর 3, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, তাহলে আমাদের এখানে বেরোলো 4। তাহলে যেটার মান 4 বেরোলো মানে গুড। অতএব একক কোষের প্রকৃতি, অতএব একক কোষের প্রকৃতি, একক কোষের প্রকৃতি হলো FCC। দেখি এটা করতে দিই। দুশো 34 গ্রাম একটি ইষ্টকেন্দ্রিক ঘনাকার একক কোষ সম্পন্ন তামার নমুনাতে মোট একক কোষের সংখ্যা গণনা করো। দেখবো এটা কি হয়। ক্যালকুলেশন না পারলেও শুধু ক্যালকুলেশন সামনে লিখলেও হবে।
শুধু যে ডেটাগুলো দেওয়া আছে অত মাথা না ঘামিয়ে ডেটাগুলো টার্মে লেখো, আর যে ফর্মুলা ব্যবহার করবে সে ফর্মুলাটা লেখো। 1 মিনিট, হাফ মিনিট টাইম দিলাম। যে মানগুলো দেওয়া আছে সেটা আপনি আগে লেখো, তারপর যে ফর্মুলা ব্যবহার করতে হবে সেটা লিখবে। ব্রেন লাগানোর জায়গা নেই হিসাবে, সহজ জিনিস। তাই না? দেখো কি লেখা আছে 234টা কি W সমান 234 গ্রাম। একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার একক কোষ, পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার কি দেওয়া আছে? পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার এফসিসি মানে জেড মান দেওয়া আছে। এটা উল্লেখ করা মানে জেড এর মান দেওয়া আছে। এই পৃষ্ঠকেন্দ্রিক বললে জেড ইকুয়াল টু 4, দেহকেন্দ্রিক বললে আর মৌলিক বললে ক্লিয়ার না? ক্লিয়ার স্যার, জেড সমান তারপরে বলো সম্পাদক আমার নমুনাতে মোট একক কোষের সংখ্যা গণনা করো। আর ব্র্যাকেটে ওটা দেওয়া আছে, ব্র্যাকেটটা কি এম 63.5। আর বের করতে বলেছে কি মোট একক কোষ। আচ্ছা বলো মোট একক কোষ সমান ফর্মুলা বলো মোট পরমাণু সংখ্যা বাই জেড। মোট পরমাণু সংখ্যা ফর্মুলা বলো n ইনটু w বাই m আর বাই জেড করে দিলাম। ব্যাস সব ডেটা তোমাদের মান হয়ে গেল। চলো কয়েকটা হোমওয়ার্ক দিই। হ্যাঁ, লিখে নাও। ধাতব সোনা পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার ক্লাস রূপে, ধাতব সোনা পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার ক্লাস রূপে ক্লাসিত হয়। ধাতব সোনা পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার ক্লাস রূপে ক্লাসিত হয়। দাঁড়ি 2 গ্রাম সোনায় মোট পরমাণুর সংখ্যা গণনা করো। 2 গ্রাম সোনায় মোট পরমাণুর সংখ্যা গণনা করো। 2 গ্রাম সোনায় মোট পরমাণুর সংখ্যা গণনা করো। আর এটা হোমওয়ার্ক নাও। 234 গ্রাম পরিমাণে 234 গ্রাম পরিমাণে একটি মৌলের পরমাণুর সংখ্যা, 234 গ্রাম পরিমাণে একটি মৌলের পরমাণু সংখ্যা 4 × 10⁴ 4 × 10⁻24 4 × 10⁻24 হলে উহার পারমাণবিক ভর গণনা করো। উহার পারমাণবিক ভর গণনা করো। এটা করে পরদিন দেখাবে। তো গতদিন যে টপিক আমরা শেষ করেছিলাম তার রিলেটেড নিউমেরিক্যাল প্রবলেম হয়ে গেল। আজকে নতুন একটা বিষয় হচ্ছে, সবাই রেডি করো, প্যাকিং ফ্র্যাকশন। প্যাকিং ফ্র্যাকশন সন্নিবেশ ভগ্নাংশ। সন্নিবেশ ভগ্নাংশ স্যার আমাদের এই অধ্যায়ে যাবতীয় যে আলোচনা হবে সব কিউবিক সিস্টেম থাকবে। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত এ ধরেছিলাম আমরা। তাহলে এর আয়তনের ফর্মুলা কি? এর পুরো ভিতরে কতটা আয়তন আছে? a কিউব
ঘনকের ফর্মুলা কি আয়তনের। এবার এখানে যে কণা থাকে সে কণাগুলো সব আমরা স্ফেরিক্যাল ধরি, তাহলে একটা কণার রেডিয়াস যদি r ধরি আমরা, তাহলে এই কণাটার আয়তনটা কতটা? একটা গোলকের আয়তনের ফর্মুলা বলো। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, 4/3 পাই r কিউব। ঠিক আছে স্যার, এই কণাটা কি পুরো দখল করে থাকবে না কিছুটা ভয়েড থাকবে? তা সিম্পল কিউবের ক্ষেত্রে ভয়েড বেশি থাকবে না বিসিসির ক্ষেত্রে না এসিসির ক্ষেত্রে? সিম্পল কিউবের ক্ষেত্রে কয়টা কণা থাকে? তাহলে পুরো এই কিউবের মধ্যে একটাই কণা, ভয়েড বেশি পাবো। আর বিসিসির ক্ষেত্রে কয়টা কণা ঢুকে গেল, তাহলে ভয়েড আরো কমে যাবে। আর এসিসির ক্ষেত্রে 4খানা কণা, ভয়েড আরো কমে যাবে। তাহলে প্যাকিং বেশি কোন জায়গায় আছে? এফসিসি। তাহলে মোট আয়তনে সব কি কণা দ্বারা অধিকৃত থাকবে না কিছু ভগ্নাংশ থাকবে? সেই ভগ্নাংশটাকে কি বলা হয়? তাহলে একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ কণা দ্বারা অধিকৃত থাকে সেই অংশটাকে কি বলা হয়? তার মানে উপরে আমরা কণার আয়তন লিখবো আর নিচে একক কোষের আয়তন লিখবো। তাহলে যে একটা ভগ্নাংশ পাবো, কেন কণার আয়তন বেশি হয় না ঘরের আয়তন বেশি হয়? তাহলে উপরে মোট কণার আয়তন লিখবো আর নিচে মোট ঘরের আয়তন, একটা ভগ্নাংশ পাবো, ওটাকে কি বলা হয়? সংজ্ঞা লিখলাম, কোন একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ কণা দ্বারা অধিকৃত থাকে তাকে প্যাকিং ফ্র্যাকশন বলে। গাণিতিক রূপ, packing fraction equal to মোট কণার আয়তন বাই একক কোষের আয়তন। হেডিং করো প্যাকিং এফিসিয়েন্সি। স্যার এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করে দিই তাহলে কি পাওয়া যাবে? শতকরা পাওয়া যাবে। এটাকে ভগ্নাংশ হবে না এটা একের বেশি মান হবে? তাহলে ওই শতকরা পরিমাণটাকে আমরা কি বলি? ওটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? ফাই দিয়ে। তাহলে সংজ্ঞাটা শুধু এরকম দেবো, কোন একক কোষের মোট আয়তনের শতকরা যত অংশ, আর ভগ্নাংশ বলবো। তো বলো একটা সংজ্ঞাটা, কোন একক কোষের মোট আয়তনের শতকরা যত অংশ কণা দ্বারা অধিকৃত থাকে তাই কি বলা হয়? প্যাকিং এফিসিয়েন্সি। সংজ্ঞা লিখে নাও, শুধু ভগ্নাংশের জায়গায় শতকরা যত অংশ। গাণিতিক রূপ, সংজ্ঞাটা আগে লিখে নাও, গাণিতিক রূপ। তাহলে ফাই ইকুয়াল টু মোট কণার আয়তন বাই একক কোষের আয়তন ইন্টু 100।
প্যাকিং এফিসিয়েন্সি গণনা। ধরি একক কোষের বাহু দৈর্ঘ্য একক কোষের আয়তন এবং কণার ব্যাসার্ধ অতএব কণার আয়তন স্যার এই একক কোষের আয়তন কি হবে স্যার? a cube 3.5 pi r cube অতএব প্যাকিং এফিসিয়েন্সি স্যার কি দিয়ে ডিনোট করতে বললাম? ফাই দিয়ে। অতএব ফাই ইকুয়াল টু দেখে বলো তো উপরে কি লিখবো? একটি কণার আয়তন না মোট কণার আয়তন? মোট কণার আয়তন লিখে ফেলো। মোট কণার আয়তন বাই একক কোষের আয়তন। একক কোষের আয়তন ইম্পর্টেন্ট। স্যার এটা দেখে না, একটা কণার আয়তন কত বের করেছো? ওই 4.3 আর কিউব। তাহলে মোট আয়তন কি হবে? যতগুলো কণা আছে একটা করে যতগুলো কণা কি দিয়ে ডিনোট করো তোমরা? জেড দিয়ে। তাহলে উপরে হবে একটার আয়তন হলো 4.3 পাই আর কিউব ইনটু জেড বাই এ কিউব বাই এ কিউব। তাহলে এই হয়ে গেল আমাদের জেনারেল ফর্মুলা। এবার খেয়াল করো আমাদের পরীক্ষার সময় কোশ্চেন দেবে মৌলিক একক কোষের জন্য প্যাকিং এফিসিয়েন্সি গণনা করো। তো আমি কি করব? মৌলিক একক কোষের জন্য পুরো প্রথম থেকে শুরু করব। এটা করে নিয়ে ফর্মুলা লেখার পরে লিখব মৌলিক একক কোষের জন্য z = 1 ব্যাস এর মান বসিয়ে দেব। ঠিক একই রকম ভাবে z জায়গায় 2 বসালে bcc হয়ে গেল, 4 হলে fcc হয়ে গেল। ব্যাস এবার মানটা আমাদের ক্যালকুলেট করে মুখস্থ রাখতে হবে। for s অতএব phi equal to একটা ক্যালকুলেশন একটু দেখে নাও। 4.3 পাই মানে কত স্যার? 22/7। স্যার জেড এর মান কত? 1 into 100 আছে আর নিচে স্যার কি আছে বলো? a কিউব। তো আমাদের আর আর এই যদি আমরা ট্রান্সফার না করি একটাতে আরেকটা তাহলে আর আর কাটবে না বা এ কাটবে না। তাহলে এখন আমার টার্গেট কি যে আর এর সঙ্গে এই রিলেশনটা লিখব। তো গতদিন ক্লাসে আমরা সিম্পল কিউব বিসিসি এফসিসির জন্য আর এর সঙ্গে এই রিলেশন দেখেছিলাম, দেখে মুখস্থ আছে কিনা? তাহলে সিম্পল কিউবের জন্য আর ইকুয়াল টু a/2 যে কোনো একটাকে রিপ্লেস করতে পারো তুমি। তাহলে a সমান সমান কি 2i অতএব a কিউব সমান সমান 8r কিউব। তাহলে এটা বসিয়ে দাও এখানে। আর এর জায়গায় তাহলে আর কিউব যেমন ছিল তেমন লিখছি, কোনো পরিবর্তন নেই। শুধু a কিউবের জায়গায় কি লিখছি? 8r কিউব। এই r কিউব আর কিউব কেটে গেল। হ্যালো, ব্যাস এটা ক্যালকুলেট করলে আমাদের আসবে 52.4%। তো আমরা পূর্ণ সংখ্যা অর্থাৎ 52 মুখস্থ রাখবো। ক্লিয়ার না? তুলে নাও। ফর বিসিসি phi equal to একটু বলো 4 22/7
আর কিউব ছিল ইনটু 100 ইনটু 2। স্যার এর রিলেশনটা বলো। r ইকুয়াল টু a√3/4। তাহলে স্যার a সমান সমান 4r/√3। দেখে এটা পারো কিনা। 4 এর কিউব 64 r কিউব লেখা গেছে না এগুলো? আচ্ছা স্যার আর বাই 3√3 বাস এটা ওখানে বসে দিয়ে ক্যালকুলেট করে নেবো। এটা বসিয়ে করছি এখানে 64 আর কিউব 64 আর কিউব আর উপরে উঠে গেল 3√3 এটা হবে 68%। স্যার তাহলে হোমওয়ার্ক এফসি যেটা দিলাম ক্যালকুলেটরে ফেলে ক্যালকুলেট করে আমাকে পরের দিন শোনাবে। মিটিয়ে দিলাম, তাহলে উপরেগুলো সব লেখা হয়ে গেছে। হোমওয়ার্ক থাকলো ফর এফসিসি হাই ক্যালকুলেট করে নিয়ে আসতে হবে। লেখা হয়ে গেছে স্যার? বুঝলাম। সবাই কি করো ডেনসিটি একক কোষের ঘনত্ব নির্ণয়। একক কোষের ঘনত্ব নির্ণয়। ডেনসিটিটাকে আমরা ডি অথবা রো যে কোনো একটা টার্ম দিয়ে ডিনোট করতে পারি, যা যেটা লিখতে সুবিধা হয়। কার ঘনত্ব বের করব? একক কোষের ঘনত্ব মানে আছে ক্লাসের ঘনত্ব। একক কোষের ঘনত্ব মানে মৌলের ঘনত্ব। এজন্য মৌলের ঘনত্ব যা, ঘরের ঘনত্ব তাই, গোটা ক্লাসের ঘনত্ব তাই। খেয়াল করে এবার। তেমনি নরমালি আমরা ঘনত্বের ফর্মুলা কি জানি? ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। একক কোষের নিজস্ব কোনো ভর নেই, ওর মধ্যে কণা যেটা বসে থাকবে কণার মোট ভরই ওর ভর। তাহলে এটা আমরা একক কোষের ভর মানে কণার ভর বুঝি। আর আয়তন মানে মোট ভরের আয়তনটা, এটা কণার আয়তন বুঝবো না। তাহলে একক কোষের ঘনত্ব নির্ণয় করতে গেলে ভর কার লিখবো? মোট কণার ভর। এটা কি লিখবো? কার আয়তন? একক কোষের আয়তন। ক্লিয়ার না স্যার? তাহলে এটা মডিফাই হয়ে গেল। এটা কি লিখবো বলো? মোট কণার ভর। আর এটা একক কোষের আয়তন। লিখে ফেল একক কোষের আয়তন। ধরি একটি কণার ভর, একটি কণার ভর সমান সমান m ছোট হাতের। একক কোষে কণার সংখ্যা সমান সমান z। অতএব মোট কণার ভর। স্যার একটা কণার ভর কত ধরে নিয়ে তুমি? ছোট হাতের। আচ্ছা একটা ভরে কটা কণা থাকে জানো তুমি? তাহলে মোট ভর কত হবে কণার? mz। স্যার এমটা কটা কণার ভর? আর এই কণাটার পারমাণবিক ভর যদি বড় হাতের m হয়
তো আমি চাইছি যে ছোট হাতের এম এর জায়গায় বড় হাতের এম দিয়ে বসাবো। তো বড় হাতের এম গ্রামের মধ্যে কটা কণা বলো তো? অ্যাভোগাড্রোর সংখ্যা কণা, তাহলে এই ছোট হাতের এম গ্রামের মধ্যে কটা কণা? অ্যাভোগাড্রোর সংখ্যা বাই ক্লিয়ার না? ক্লিয়ার না? ধরি কণার পারমাণবিক ভর সমান সমান m। তাহলে স্যার অতএব একটি কণার ভর কি দাঁড়াবে বলো? কি বাই কি বললে? গুড, অ্যাভোগাড্রোর সংখ্যা। শোনো, অ্যাভোগাড্রোর সংখ্যা কণার ভর m গ্রাম, তাহলে একটা কণার ভর m বাই অ্যাভোগাড্রোর সংখ্যা n বাই m না m বাই n? ক্লিয়ার না? ক্লিয়ার না? m বাই n। স্যার একটা কণার ভর মানে কি? ছোট হাতের m, ওই ছোট হাতের m এর মান বেরিয়েছে না? এটা কি বেরিয়েছে? ছোট হাতের m এর মানটা এখানে বসিয়ে দেবো, ইকুয়াল টু অতএব মোট কণার ভর সমান সমান। স্যার তাহলে কি দাঁড়াবে বলো? মোট কণার ভর বড় হাতের m ইন্টু z বাই বড় হাতের n। চলো এটা বসে দাও এখানে, অতএব b ইকুয়াল টু বসাও mz, বলো না তো এটা কি একক কোষের আয়তনের ফর্মুলা কি? মার লাগাবো ওই ঘরটার আয়তনের ফর্মুলা কি? একটু আগে অ্যাপ্লাই করলে a কিউব বাই r কিউব, a কিউব না, ঘনকের আয়তনের ফর্মুলা কি? তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা তো নিচে আছে, তাহলে কি হলো? n a কিউব। তাহলে এই চলে এলো আমাদের ঘনকের ডেরিভেশন। এটাকে ডিরাইভ করতে হবে। হ্যাঁ, ওটা তুমি আগেও লিখতে পারো, এটা লিখে পরে ওটা লিখে এটা নিয়ে আসতে পারো। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, তাহলে পরীক্ষায় এটা কোশ্চেন থাকবে যে একক কোষের ঘনত্বের রাশিমালা নির্ণয় করো, পুরো টানতে হবে পর্যন্ত। স্যার এই অধ্যায়ে 95% অঙ্ক 90% অঙ্ক এই ঘনত্বের উপরে আসে। এখান থেকে কিভাবে নিউমেরিক্যাল প্রবলেম আসে পরের দিন একদম সহজ, ওখান থেকে আমরা হেডিং করব। হেডিং করে রাখো নিউমেরিক্যাল প্রবলেম অন ডেনসিটি। নিউমেরিক্যাল প্রবলেম অন ডেনসিটি। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।